দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টকশো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দর্শক, দিনের শিরোনামগুলো বলবো এবং সেখান থেকে আলোচনা সূচনা হবে। গ্যাসের দাম 20% বাড়ানোর সুপারিশ বিইআরসি কারিগরি কমিটির। এক চুলা সেখানে 990, 2 চুলা 1080 টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রী অন্যদিকে বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে। অন্য একটি খবর, দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণাদায়ক চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই কথা বলেছেন। একটি ভালো খবর, আনন্দের খবর রয়েছে যে ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বলেছেন যে আইএপি, ইন্টেস্টিনাইল অ্যালকেনাইল ফসফেটাস নামে একটি রসায়ন, সেটি শরীরে বেড়ে যাওয়ার কারণে এটি ডায়াবেটিস হয়, সেটি মূল কারণ। আর এই গবেষণা ছাপা হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে। আমির হামজার যে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি, পরে সেটি বাতিল করা হয়েছে। সেই পুরস্কার প্রাপ্তির জন্য মনোনয়ন কমিটির ব্যর্থতাকে দায়ী করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলেও বলেছেন। ইউক্রেন যুদ্ধ চলছে এবং থামার কোনো লক্ষণ নেই, সমঝোতারও কোনো লক্ষণ নেই। আলাপ করব সব কিছু মিলিয়ে। শুরুতেই স্টুডিওতে আসা দুজন অতিথির সঙ্গে পরিচিত হচ্ছি। রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও সম্পাদক বাংলা বিচিত্রা, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছ থেকে। এর আগে পানির মূল্য বৃদ্ধির কথা বলা হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি আছে, এখন গ্যাসের মূল্য বৃদ্ধি, তারও আগে ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রায় 23% এক লাফে। সেটার পরে ভাড়া বৃদ্ধি পেয়ে গেছে গণপরিবহনের প্রায় 27% ইত্যাদি। মানে মানুষ শুরু করুন আপনি আলোচনাটা, শুধু বৃদ্ধির খবর কিছু বললেই তো সমস্যা হয় আমাদের। যে আমরা যখন বলি যে এই সরকার কি তাহলে দাম বৃদ্ধির সরকারে পরিণত হলো? 13 বছরে 14 বার পানির দাম বাড়লো, গ্যাসের দাম প্রায় 7 বার 8 বার বাড়লো, বিদ্যুতের দাম 11 বার বেড়েছে। এবং গ্যাস হচ্ছে এমন একটা পণ্য, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়লে পানি উৎপাদন খরচ বাড়বে, পানির দাম বাড়বে। এবং পানি উত্তোলনের খরচ যদি বাড়ে, বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষির উৎপাদন খরচও বাড়বে। বিদ্যুৎ হচ্ছে একটা প্রাইমারি জ্বালানি, যদিও তার সোর্স অনেক, গ্যাস হতে পারে তার একটা সোর্স, কয়লা হতে পারে তার একটা সোর্স, আমাদের রিনিউয়েবল এনার্জি সানলাইট সেটা হতে পারে একটা সোর্স, এমনকি আমরা পারমাণবিক এনার্জির কথা বলছি। সব কিছুই উন্নয়নের যত আলোচনা শুনছি ততই আমাদের আতঙ্ক হচ্ছে। উন্নয়ন তো দেখছি, সাথে সাথে তো জীবন মান তো কঠিনতর জায়গায় চলে যাচ্ছে, কারণ আয় যেরকম বাড়ছে দাম বাড়ছে তার চেয়ে অনেক বেশি গতিতে। যদিও আমাদের মন্ত্রীরা সেটা স্বীকার করেন না। একজন তো বলে ফেললেন এখন আমাদের আয় 3 গুণ বেড়েছে, আর একজন বললেন এখন যে আয় করি তাতে নাকি একজন শ্রমিক দিনে 20 কেজি চাল কিনতে পারেন, আর একজন বলছে না 20 কেজি ঠিক না, 12 কেজি কিনতে পারেন। আচ্ছা 12 কেজি যদি কিনতে পারেন তাহলে 55 টাকা হলে 660 টাকা, 660 টাকা হলে এক মাসে তার লাগে 19,800 টাকা। তো 19,800 টাকা বেতন কয়জন শ্রমিক পায় আমরা তা জানি না, কিন্তু নিশ্চয়ই অনেকেই পান এবং তারা তাদের চারপাশেই আছেন হয়তোবা। কিংবা যদি বলি 20 কেজি চাল কিনতে পারেন, 20 কেজি কেন, কেউ কেউ তো বাংলাদেশে দৈনিক 20 টন চাল কেনার মতন আর্থিক সঙ্গতিও তাদের আছে, কিন্তু তারাই কি দেশের সব? আমরা এটাই বলছিলাম যে আমাদের নিত্যপণ্যের বাজারটা কি সরকার নিয়ন্ত্রণ করবে না? ব্যবসায়ীরা মুনাফা করবেই, আর ভোক্তারা তারা একটা সাশ্রয়ী মূল্যে পেতে চাইবে। এর মাঝখানে তো সরকার ভূমিকা পালন করবেন। সরকার যদি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে যায় তাহলে সাধারণ মানুষের আসলে আর উপায় থাকে না। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম, যেটা একটু বলেই শেষ করি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একটা নীতিমালা আছে, সেটা হলো তারা গ্যাস এবং বিদ্যুতের দামের ক্ষেত্রে এইটা নীতিমালাটা মেনে চলার কথা যে যদি কোনো কোম্পানি মুনাফা করেন তাহলে সে দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারেন না। আমাদের গ্যাস বিতরণের যে 6টা কোম্পানি আছে, 6টা কোম্পানি বলছেন তারা মুনাফা করেছেন এবং তারা হিসাবও দিয়েছেন তারা মুনাফা করেছেন। বিদ্যুৎ কোম্পানিগুলো মুনাফায় আছে, তারপরেও তারা প্রথমত আইনসঙ্গতভাবে দাম বাড়ানোর কথা বলতে পারে না। আমরা এনার্জি রেগুলেটরি কমিশনের স্মারকলিপি দিয়ে, বাসদ এবং বাম জোটের পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে বলেছিলাম যে আপনারা তো প্রথমে মূল্যবৃদ্ধির প্রস্তাবটাই অ্যাকসেপ্ট করতে পারেন না, যে আপনাদের ল অনুযায়ী তো এটা হয় না। দ্বিতীয়ত আমরা দেখাতে পারি যে আচ্ছা মূল্যবৃদ্ধিটা কি খুবই প্রয়োজন ছিল? আমাদের গ্যাসের যে মানে স্টোর রিজার্ভটা আমাদের খুব বেশি নাই, কিন্তু প্রতিদিন আমাদের উত্তোলন ক্ষমতা হচ্ছে 1150 মিলিয়ন ঘনফুট। আমাদের কেন সেখানে 750 মিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়? এই যে 400 মিলিয়ন ঘনফুটটা উত্তোলন করেন না, এইটা আবার স্পট মার্কেট থেকে কেনেন বলে, তখন বলে স্পট মার্কেটে আমরা কিনছি, ওইখানে দাম বেড়ে গেছে তাই আমরা কিনছি। আমাদের তো গ্যাসের একটা নিয়ম আছে যে 10 বছর মেয়াদি একটা কেনার ব্যাপার আছে, আর হলো স্পট মার্কেট থেকে কেনা। প্রতিদিন আমাদের যদি গড়ে 150 থেকে 200 মিলিয়ন ঘনফুট স্পট মার্কেট থেকে কেনে, স্পট মার্কেটের দাম বাড়লো বলে দাম বাড়িয়ে দিলেন।
আমদানি যতদিন এরকমভাবে চলতে থাকবে দাম ততদিন ওই আমদানির অজুহাতে বাড়াবেনি। আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি না কেন? আমাদের গ্যাস রিজার্ভ ফান্ডে যে আমাদের প্রায় 15-16 হাজার কোটি টাকা জমা পড়েছিল, সেই টাকা সরকার নিয়ে নিচ্ছেন। গ্যাস ক্ষেত্র উন্নয়ন করা কিংবা আমাদের কোম্পানিগুলোকে দিয়ে গ্যাস উত্তোলন করা হচ্ছে না কেন? এটা বলে শেষ করি। ভোলায় একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলো, আমরা সবাই খুব উচ্ছ্বসিত হলাম, অনেক গ্যাস পাওয়া যাচ্ছে, ওই অঞ্চলটা উন্নত হবে। আমাদের বাপেক্স বলল প্রতিটা গ্যাস কূপ খননের জন্য তাদের 80 কোটি টাকা করে লাগবে। আমরা বাপেক্সকে না দিয়ে দিলাম সেটা গ্যাসপ্রমকে। গ্যাসপ্রম প্রতিটা গ্যাস কূপের জন্য 165 কোটি টাকা করে নিচ্ছে। তার মানে আমরা যেটা করতে পারি সেটা আমরা না করে বিদেশিদেরকে দেওয়ার কারণে ওইখানে যে উৎপাদনের ব্যয়টাই প্রথমে বেড়ে যাচ্ছে, আমদানি ব্যয়টা বেড়ে যাচ্ছে। উৎপাদন ব্যয় এবং আমদানি ব্যয় দুইটা বাড়িয়ে সর্বংসহা জনগণ তার ঘাড়ের উপরেই আবার দামের বোঝাটা চাপানো হচ্ছে। আমরা এই জন্য বলেছেন ভুল নীতি এবং দুর্নীতি এটা বন্ধ করলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হয় না, গ্যাসের দাম না বাড়লে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হয় না, বিদ্যুতের দাম না বাড়লে আমাদের উৎপাদন খরচটাও আর বাড়তো। জি, জনাব সুভাষ সিংহ রায়, এখন সরকার যেই বছরে এসে পৌঁছেছে, সামনের বছরে নির্বাচনের ডামাডোল, তো এমন একটা সময়ে এটাকে কি উপযুক্ত সময় মনে করা হচ্ছে 2022-এর আর্লি 2022-এ সব কিছু দাম টাম বাড়িয়ে 23 সালে গিয়ে বলবে? মানে জনগণের বান্ধব সিদ্ধান্তই তো সরকারের কাছে আসা, এবং এটা নিশ্চিতভাবে সরকার জানে যে এইগুলো দাম বৃদ্ধি করলে জনজীবনের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, তারপরও কেন এই ঝুঁকি নেওয়া? না, আপনার প্রশ্নটা কিন্তু খুব সহজ প্রশ্ন না, বেশ কঠিন প্রশ্ন। আর রাজিকুজ্জামান রতন ভাই যে জায়গায় রেখে গেছে বিষয়টা আরও বেশ কঠিন করে দিয়ে গেছে, অন্তত আমার জন্য। একটা কথা বলে নেওয়া ভালো যে আমাদের মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যর তার অনেকগুলোর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং আমি যদি এখন একটা প্রশ্ন করি যে আমরা কি কলকাতার বাজার, দিল্লির বাজার এবং কি ইউরোপের বাজার, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এগুলোর খোঁজ রাখি? নিশ্চয়ই আমরা খোঁজ রাখি। এবং সারা পৃথিবীব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, নানান কারণে ঘটেছে। আর সর্বশেষ যে কথাগুলো প্রায় বলা হচ্ছে গত 1 মাস যাবৎ, যে যুদ্ধের দাওয়া বেজেছে, যুদ্ধ শুরু হয়েছে, সেই জায়গায় একটা অভিঘাত তো আছেই। কিন্তু আমি দেখি একটু অন্যভাবে দেখি যে রাজিকুজ্জামান রতন ভাই যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর প্রতিটা কথা যদি বিশ্লেষণ করতে হয় অনেক সময়ের প্রয়োজন, এবং জানি না আমি কতটুকু পারবো সেক্ষেত্রেও। কিন্তু এটুকু বলি যে মানুষের জীবনমানের কিন্তু উন্নয়ন ঘটেছে গত 13 বছরে, এবং মানুষের সক্ষমতা যে বেড়েছে এটা কিন্তু মানতে হবে, এবং সেটা গ্রামেগঞ্জের চিত্র দেখলেই বোঝা যায়। এখন উপজেলা পর্যন্ত অবকাঠামো বেড়েছে, এবং উপজেলাগুলোতেই বেশ কয়েকটি ভবন পাওয়া যায় যেখানে লিফট দিয়ে উপরে উঠতে হয়, মানে সেই জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশে। এখন আপনি যথার্থই প্রশ্ন করেছেন, আর 2 বছরের কম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন, সেখানে একটি জনবান্ধব সরকার চাইবেই বিশেষ করে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকতে, সেটার লক্ষণ দেখা যাচ্ছে না। যদি এটা হয়ে প্রশ্ন হয়ে থাকে, সেটার জন্য কিন্তু সরকার বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর আজকের বিশ্ববাজার ব্যবস্থাপনার কথা যেটা আমি উল্লেখ করলাম, সেটাতে অনেকগুলো কিন্তু কারণও আছে। আর এখনকার সময়ের মতন যে সমস্ত বিষয়গুলো সামলাতে হয় সেটা আগে কখনো সামলাতে হয়নি। আচ্ছা, একটা জিনিস আমি এটা একটু ধরে রাখি কথাটা, একটা কথা একটু মনে রাখি যে আজকের বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্তে আপনি যদি সর্বত্রই যদি একটু খোঁজ নেন, যেহেতু আপনি গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তি, খোঁজ নিয়ে দেখবেন যে মানুষের যে চলাফেরা, মানুষের যে তার জীবনযাত্রার প্রণালী অনেকখানি বদলে গেছে গত 12-13 বছরে। এই 12-13 বছরে বদলে যাওয়া বাংলাদেশ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি শুধু এইটুকু বলবো, যেটা আমি অনেক বছর যাবৎ বলে আসছি, লিখে আসছি, যে আপনি প্রত্যক্ষ করের ওপরও নির্ভর না করে যদি পরোক্ষ করের ওপরে রাজস্ব আদায়ের নির্ভরতা রাখেন, তাহলে আপনার অনেক কিছু সামলাতে হয়। যেটা রতন ভাই বললেন, যেখানে জমানো অর্থ
গ্যাস এবং বিদ্যুৎ খাতের, সেটা সরকার নিয়ে যাচ্ছে। এবং ভর্তুকি যখন দিতে হয়, সেই ভর্তুকির চাপ কিন্তু সরকারের রাজস্বের উপরে পড়ে। সেই ভর্তুকিটা ওই অর্থে পড়তো না যদি আপনি প্রত্যক্ষ করের ওপর নির্ভরশীলতা বাড়াতে চেষ্টা করতেন। খুব দুঃখজনক ঘটনা, প্রতি বছরই যখন বাজেট আসে তখন জাতীয় রাজস্ব বোর্ড থেকে বলা হয় যে প্রত্যক্ষ করের জাল বাড়ানো হবে, কিন্তু 17 কোটি 18 কোটি মানুষের দেশে মাত্র হাতে গোনা কয়েক লাখ মানুষ শুধু প্রত্যক্ষ কর দেবে, আর সমস্ত মানুষ প্রত্যক্ষ করের বাইরে থাকবে, তাহলে অর্থনীতিতে সামাল দেওয়া মুশকিল। সংকটটা সেই জায়গায়। আজকের ভর্তুকি দিতেই হচ্ছে, কেননা বিদ্যুৎ যেভাবে উৎপাদন খরচ, বিদ্যুতের সেটার ক্ষেত্রেও দেখতে হয়। গ্যাসের যে আমদানি খরচ এবং উৎপাদন খরচ, সেখানে ভর্তুকি দিতে হয়। আপনার আমদানিকৃত পণ্য, কেন ভোগ্যপণ্য, গত বছর প্রায় 80,000 কোটি টাকার উপরে ভোগ্যপণ্য আমদানি করতে হয়েছে, এবং আমার ধারণা এবার 1 লক্ষ কোটি টাকার উপরে ভোগ্যপণ্য আমদানি করা লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি ভর্তুকির পরিমাণ যদি আরও বাড়াতে যান, তাহলে আপনার জাতীয় রাজস্বের উপরে চাপ পড়বে। না, সেইটা করতে যে এগুলো জাস্টিফাই করার অনেকগুলো কারণ আছে, আপনিও কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু যেই প্রপোর্শনে বাড়ার কথা, আপনার যেমন পানির যে মূল্য বৃদ্ধির কথা বলেছে, 20-25% পানির মূল্য বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, এবং এটার জন্য নানা রকম কারণ জাস্টিফাই করার জন্য বলা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ আছেন যারা ওইখানে প্যানেলে বসেন বা বোর্ডের মধ্যে আগে দায়িত্ব ছিলেন, তারাও বলেন যে এই এক লাফে এই ধরনের প্রপোজাল দেওয়াটাই হয়তো এক খুবই মানে কি বলবো, যে অবিবেচনাপ্রসূত এবং খুবই জনগণের প্রতি এক ধরনের মানে মমতাহীনতা। তো সেখানে হয়তো 5% করতে পারেন, বা আপনি এই যে এখন আজকে যে গ্যাসের দাম 20% বাড়ানোর সুপারিশ করা হয়েছে, তাই না? তো এখানে কি বিবেচনা করার সুযোগ ছিল কিনা যে আর একটু সহনীয়ভাবে করা? সেখানেই তো জনগণ সরকারের কাছে বা বিইআরসির কাছে অথবা যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে এগুলোই তো প্রত্যাশা করে। আলোচনা করছি জহিরুল ভাই, আমরা যে আলোচনা করছি সেই আলোচনাটা খুব ইতিবাচক অর্থে আমি নিচ্ছি, এবং আমরা সবাই আসলে ইতিবাচক অর্থে কথা বলছি, মানুষের উপরে যাতে চাপটা কম হয়ে যায়। যে কারণে এখন অনেক সময় আমি তো একটু আগে আপনি বললেন মমতাহীন মতন আচরণ হয়ে যায়, দেখতেও খারাপ লাগে এবং শুনতেও খারাপ লাগে। তা সেই বিষয়গুলো বিবেচনা নেওয়া প্রয়োজন, আর প্রস্তাব হলেই যে সেই পরিমাণে যে গ্রহণ করা হবে সেটাও সবসময় ঠিক না। জনাব রাজিকুজ্জামান রতন, এক লাফে সব একসঙ্গে সব বাড়ানোর কায়দাটা বা এর কৌশলটা কি মনে হয় একজন রাজনীতির অঙ্গনের মানুষ হিসাবে? ধন্যবাদ। তার আগে একটা উত্তর দিয়ে নেই, সেটা হলো যে বিশ্ববাজারে দাম বেড়েছে সেই অজুহাতে তো আমাদেরও দাম বাড়ানো হয়, কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলেন সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। তারা বলেছেন যে বাংলাদেশের তুলনায় আমেরিকান শ্রমিকরা 26 গুণ বেশি বেতন পান, কিন্তু আমেরিকার একটা অঙ্গরাজ্যের উদাহরণ দিয়েছেন যে ওহিও স্টেটে তারা ডিম কেনেন 1 ডজন 103 টাকা বাংলাদেশি টাকায়, আর সেখানে বাংলাদেশে এখন কারণ বাজারে আমরা ডিম কিনি 1 ডজন 110 টাকা। তার মানে আমরা 26 গুণ বেশি বেতন পাওয়া দেশের তুলনায় কম পাওয়ার পরেও আমরা একই দাম বেশি দামে কিনছি। আমরা দেশে এগিয়ে যাচ্ছে না, আমরা কি সস্তায় খেতে পারি কোনো কিছু? তারপরে আরেকটা বিষয়, মালয়েশিয়ার শ্রমিকরা বাংলাদেশের চেয়ে 4 গুণ বেশি বেতন পান। সেখানে মালয়েশিয়া শহরের পাশে একটা জায়গা আছে না, পুত্রজায়া, এইখানে ওখানে তাদের বলছে যে তাদের ওখানে ডিম হচ্ছে 86 টাকা ডজন, আমার কিন্তু 110 টাকা ডজন। তাহলে আমি আমেরিকা অনেক দূরের আর মালয়েশিয়া একটু কাছের, এই দুটো জায়গায় দেখলাম যে তাদের আয় আমাদের চেয়ে বেশি থাকলেও জিনিসপত্রের দাম তাদের চেয়ে আমাদের অনেক বেশি। এমনকি অনেকে তো এরকম বলছেন যে ঢাকা শহরের বাড়ি ভাড়া পৃথিবীর যে কোনো মানে শহরের তুলনায় একবারে কম নয়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে বেশি। যদি ইউটিলিটি সার্ভিসের কথা চিন্তা করি, দরিদ্র মানুষরা গড়ে আরও বেশি বাসা ভাড়া দেন, তো সেগুলো আরেকটা আলোচনা। আর আরেকটা যেটা বললেন যে একটু আগে যে 1 লাফে বেশি দাম বাড়ানোটা একটা মমতাহীনতার পরিচয় কিনা, আসলে মমতা থাকলে না সেটা কম বেশির প্রশ্নটা আসবে। তাহলে তো মমতার বিষয় না, একটা বাণিজ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে খাতগুলো আমাদের সেবামূলক খাত হওয়ার কথা ছিল সেগুলো সবগুলোকে প্রায় বাণিজ্যিক খাত বানিয়ে ফেলা হয়েছে। ফলে বাণিজ্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা করো, এবং সেবামূলক খাত থেকে মুনাফা অর্জন করাটা সহজ। যে কারণে তারা নতুন কৌশল নিয়েছে। তারা বলে কি, গ্যাসের জন্য প্রথমে কথাটা ছেড়ে দিল যে গ্যাসের দাম বাড়ানো হবে 121% এবং করা হবে 2100 টাকা। আমরা সবাই হইচই করে উঠলাম। এইটা বলে একটা মনন জগৎ তৈরি করে এখন বলছে না ঠিক অত বাড়াবো না,
আমাদের একদম অত মমতাহীন নই, আমরা 20% বাড়াবো। পানির ক্ষেত্রেও তাই। পানির ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে যে প্রতি বছর 5% করে পানির দাম বাড়ে। 5% মানে পানির জন্য 5%, সুয়ারেজের জন্য 5%, মানে 10% দাম কিন্তু প্রতি বছর বেড়েই যাচ্ছে। তারপরেও এইবার যখন ওয়াসা কর্তৃপক্ষ তারা বার্ষিক যে অ্যানুয়াল মিটিং করলেন, সেখানে তারা বললেন যে ওয়াসার মুনাফা হচ্ছে, সেই কারণে এমডির বেতনটাও বাড়াতে হবে, এবং এমডির বেতন বাড়িয়ে তারা 6,25,000 টাকা করলেন। তার মানে ওয়াসা মুনাফা করছেন বলে এমডির বেতন বেড়ে গেল। ঠিক বেতনটা বাড়িয়ে নেবার পরেই তারা বললেন ওয়াসার লোকসান কমাতে হবে। লোকসান কমানোর জন্য কী করতে হবে? পানির দাম যা আমি তো চেয়েছিলাম আরও বেশি বাড়াতে, কিন্তু কমপক্ষে 20% বাড়াতেই হবে। 20% মানে পানির জন্য 20%, সুয়ারেজের জন্য 20%, মানে 40% বাড়বে। তার মানে কোনোটাতেই জনগণের প্রতি কোনো দায় নাই। আর আপনি যেটা বললেন নির্বাচনের আগের বছর সরকার কি এটা বাড়াতে পারে? কোনো সরকারই বাড়াতেন না। কিন্তু যদি সরকার মনে করে নির্বাচনটা তো আমার মতো করেই হবে, ফলে আমার তো জবাবদিহিতার কোনো প্রশ্ন নাই, দাম বাড়ানোর প্রশ্ন বাড়াবো, আমরা যা করার তা করব। এই অ্যাটিটিউড নিয়ে যদি কোনো সরকার চলে, আর যদি নির্বাচনে জবাবদিহিতার কোনো প্রশ্ন না থাকে, তাহলে সে আর নির্বাচন বলি অথবা নির্বাচনের পরে বলি অথবা আগে বলি, কখনোই এটাকে বিবেচনায় নেবে না। সবসময় বিবেচনায় নেবে যে প্রত্যেকটা জায়গা থেকে জনগণের কাছ থেকে সে বেশি পরিমাণ আয় করতে চাইবে। যেমন সুভাষদা খুব দারুণ একটা কথা বলেছেন না, যে কেন আমাদের প্রত্যক্ষ আয়টা বাড়ছে না, প্রত্যক্ষ করের পরিমাণটা, করের আওতাটা বাড়ছে না, বাড়ছে পরোক্ষ আয়। পরোক্ষ আয় কি? এই যে রাস্তায় দাঁড়িয়ে যে আমরা 1 কাপ লাল চা খাই, সেটার জন্য আমাদের হিসাব করে দেখেছি চায়ের জন্য এবং চিনির জন্য মিলে যে ট্যাক্স পড়ে, প্রায় 70 পয়সা আমাদের ট্যাক্স দেয় ওখানে। আমরা এই যে সয়াবিন তেলের এত কথাবার্তা হলো যে তেলের উপরে কর কমিয়ে হলো, তেলের 3টা স্তরে কর ছিল। একটা হলো আমদানি পর্যায়ে শুল্ক, তারপর হচ্ছে উৎপাদন পর্যায়ে শুল্ক, আর হচ্ছে বিপণন পর্যায়ে শুল্ক। সরকার কিন্তু উৎপাদন পর্যায়ে এবং বিপণন পর্যায়ে শুল্কটা মাফ করে দিল, হ্যাঁ, দিয়ে কি করলো, আমদানি পর্যায়টা রেখে দিল। উৎপাদন পর্যায়ে শুল্ক কমানো মানে 6টা কোম্পানি যারা উৎপাদন করে তাদের ট্যাক্স দিতে হলো না, তাদের মুনাফাটা বেড়ে যাচ্ছে। আর বিপণন কোম্পানি যারা আছে তাদেরও ট্যাক্স দিতে হবে না, তাদের মুনাফাটা বাড়বে। যে কারণে দেখুন বাজারে কিন্তু তেলের এই ট্যাক্স কমানোর পরেও তার কিন্তু প্রভাব পড়লো না। আবার আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছেন যে আমাদের 4 মাসের সয়াবিন তেল মজুদ আছে। তো 4 মাসের সয়াবিন তেল মজুদ থাকলে প্রতি মাসে যদি আমার 1.5 লক্ষ টন করে সয়াবিন তেল লাগে, তাহলে কেন আমার সয়াবিন তেলের দামটা এখন বাড়াতে হবে? কিন্তু গত 6 মাসে আমরা 7বার সয়াবিন তেলের দাম বাড়িয়েছি, এবং জনগণকে নিংড়ে নেওয়াটা বোধহয় এখন সবচেয়ে সহজ কাজ হয়েছে ব্যবসায়ীদের পক্ষে, এবং ব্যবসায়ীরা এই ক্ষেত্রে নির্বিঘ্নে করতে পারে, কারণ তার পিছনে সরকার আছে বলে। এবং সরকার অজুহাত দেন, কখনো যুদ্ধের অজুহাত দেন, কখনো বিশ্ববাজারের অজুহাত দেন, এবং কখনো কখনো খুব নির্দয়ভাবে বলেন আমরা বেশি খাচ্ছি বলেই আমাদের মনে হয় খরচ বেশি হচ্ছে। খুব দুটো মন্তব্য, একটা হচ্ছে যে জনগণকে নিংড়ে নিচ্ছে সরকার, আর হচ্ছে যে ব্যবসায়ী বান্ধব। এই ধরনের কনোটেশন বা এই ধরনের অনুভূতি বা এই ধরনের অভিব্যক্তি তো আসছে, এবং এগুলো তো আটকে রাখার মতো নয়। না, আমি যদি কমরেড রাজাকুজ্জামান রতনের মতন বলতে পারতাম বেশ ভালোই লাগতো আমার। সেটা যেহেতু বলতে পারছি না, আর একটু আমি সবসময় বলি আমি একটু বাম ঘেঁষা মানুষ, তো স্বাভাবিক কারণে রতন ভাইদের কথাবার্তার প্রতি আমার একটা সমর্থন কিছুটা থাকেই। কিন্তু বাস্তবের বাস্তবতা কি? বেতনের কথা তুললেন, আপনার টেবিলে একবার অনেক দিন আগে আমি উদাহরণ হিসেবে বলেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় চাকরি পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের পর, সরকারি চাকরি। তা চাকরি পাওয়ার পর প্রথম মাসে তার বেতন হয়েছিল 2 টাকা। এই 2 টাকা পাওয়ার পরে তিনি একটু বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে এত টাকা তৈরি করবেন কি, কারণ তখনকার বাজার ব্যবস্থাপনায় 2 টাকাটা খুব বেশ অনেক বড় টাকা ছিল। তখন গোয়াল ভরা গরু ছিল, গোয়াল ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, দুধ কিনতে হতো না, এরকম অনেকগুলো বিষয় আছে। তা আজকের বাস্তবতা তো ভিন্ন। সেই বাস্তবের প্রেক্ষিতেই আমি রতন ভাইকে অনুরোধ করব বিবেচনা নিয়ে কথাগুলো বলতে। আপনি বলেছেন যে সোয়াবিনের ওপর থেকে যে কর প্রত্যাহার হয়েছে, শুল্কের কথা যেটা বলেছেন, সেটা কিন্তু 2 স্তরে হয়নি, 3 স্তরেই হয়েছে, এবং সব মিলিয়ে 30% কর প্রত্যাহার হয়েছে। এবং বাজারে দাম কমেনি সেটাও কিন্তু ঠিক নয়, এবং দাম কমেছে। কারণ আপনার গণমাধ্যম সহ সব গণমাধ্যমে প্রতিদিনই বাজার দরের কথা কিন্তু ঘোষণা করছে, বলছে, মানে প্রতিবেদনে উল্লেখ করছেন। এখন দেখবার বিষয় যে আমাদের
যে উদাহরণগুলো সামনে আনি, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা এবং তাদের যে বাজার ব্যবস্থাপনা, মালয়েশিয়ার বাজার ব্যবস্থাপনা আর আমরা এখানকার বাজার ব্যবস্থাপনার মধ্যে পার্থক্যটা কোথায়? যদি হতোই একই রকম কাছাকাছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তো আমার ধারণা যদি একটু খোঁজ নিয়ে দেখা যাবে যে আমাদের বাজার দর কিন্তু অন্য অন্য দেশের তুলনায়, দিল্লি বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সেই কিন্তু একই রকমের বাজার দর, কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও বেশি। তা এটার কারণ কি দাঁড়ায়? বললেন যে এখানে যে বাড়ি ভাড়া, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে একেবারে 5 তারকা হোটেলের যে ভাড়া দেখেছি, সেই ভাড়ার চেয়েও আনুপাতিক হারে বেশি আমাদের ভারতের মানে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ভাড়া আনুপাতিক হারে অনেক বেশি। অতএব আনুপাতিক হারে সব কিছু বিবেচনা নিলেই আপনি কিন্তু স্থির সিদ্ধান্তে আসতে পারবেন না। শুধু এটুকু বলে রাখি যে বাংলাদেশের আজকের যে বাজার ব্যবস্থাপনার ত্রুটি দেখছি কিংবা সমন্বয়হীনতা দেখছি, এটার জন্য নানান মানুষের এখানে তাদের ইনভলভমেন্ট রয়েছে, সেটা বলা যায়। এবং কাউকে কি দায়বদ্ধতার মধ্যে আনা গেছে? হ্যাঁ, সেই দায়বদ্ধতা আনার জন্য প্রতিনিয়ত কিন্তু ভোক্তা অধিকার কাজ করছে এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদের টিম কাজ করছে। আপনি কি কনভিন্স যে এই যে প্রতিনিয়ত কাজ করছে কিন্তু কেউ কি দায়ী হয়েছে? কাউকে কি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে? গ্রেফতার করা হয়েছে, অনেকের মালামাল প্রতিদিনই আপনার টেলিভিশন সব টেলিভিশনে দেখাচ্ছে। এটা কিন্তু উদ্ধার করা হচ্ছে, শাস্তি আনা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এগুলো হচ্ছে। দেখার বিষয় যে বাজারের চাহিদা এবং যোগানের সমন্বয়হীনতা কত হারি এবং অতিরিক্ত চাহিদা তৈরি হচ্ছে কিনা, সরবরাহে ঘাটতি আসছে কিনা, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন সবচেয়ে বড় ব্যাপার, আজ থেকে 20 বছর আগে যদি আমি হিসাব করি, ক্রয় ক্ষমতার কথা বলছেন, কিন্তু এখন এই বাস্তবতা তো অস্বীকার করা যাবে না যে মানুষ মধ্যবিত্ত, তাদেরকে প্রতিনিয়ত টিসিবি লাইনের পিছনে দৌড়াতে হচ্ছে। এগুলো তো এখনকার না, আমি যদি এখন জহিরুল ভাই বলি যে টিসিবির ঢাকা শহরে যে 100-150 জায়গায় যে টিসিবির গাড়ি যাচ্ছে এবং সেই গাড়িটা নিম্ন মধ্যবিত্ত মানুষকেও টানছে, নানান কারণে টানছে। এই আমরা যা লাভ করছি সেই অভিঘাত তো আছেই। এছাড়াও সে খুব সুবিধাজনক জায়গায়, মহল্লার ভিতরে এমন জায়গায় সে যাচ্ছে, সেখানে কিন্তু একটু দাঁড়ালেই সে কিন্তু টিসিবির পণ্যটা পাচ্ছে। এখন টিসিবির পণ্য নিলেই আমার জাতমান চলে যাচ্ছে, এইটা কিন্তু বারবার অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে না, এবং রেশনিং সিস্টেমে সেটা হচ্ছে, সেটা প্রথম দিকে আলোচনা এসেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকেই ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন এবং তারা সেই অনুভূতির কথাগুলো বলছেন যে আমরা আছি লাইনে। এটা কি সার্বিক চিত্র জহিরুল ভাই? আমার ধারণা সার্বিক চিত্র নয়। কেননা যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন লোক বসবাস করেন, সেখানে অনেকগুলো চিত্রই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে দেখবেন। সব চিত্র কিন্তু সার্বিক চিত্র নয়, এইটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। সেই জায়গায় না, এটাও একটা না, অবশ্যই আপনার এই আলোচনা, আপনার পয়েন্টে মানে গুরুত্বের সঙ্গে নেওয়া, কিন্তু এখানে একটা ডিনায়ালের একটা কি বলবো যে অন্তর্নিহিত একটা অনুভব তো থাকে যে আমরা যখন কোনো স্টেটমেন্ট আমাদের বা কোনো চিত্র আমাদের পক্ষে থাকে তখন আমরা এটাকে গ্রহণ করি, যেটা আমাদের পক্ষে যায় না সেটাকে আমরা ডিনাই করার চেষ্টা করি। এটা তো মানুষের সহজাত প্রবৃত্তি, আমি তো এটাকে দোষের ধরছি না, কিন্তু আমি যে বাস্তবতাটা আপনার সামনে উপস্থাপন করলাম সেটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে। আমার মনে হওয়াটা একেবারে সর্বা সব কিছু ঠিক হবে তাও তো না। একটা কথা বলি, আপনি সবসময় একটু মনে রাখবেন এবং আমারও সবারই মনে রাখা দরকার, এটা আমার কাছে মনে হয় যে আমরা যেন সব কিছু ধরে নেওয়া কথা নিয়ে গুরুত্ব না দিই, এবং সেটাও আমাদের কিন্তু ভাবার বিষয়। আজকের বাস্তবতায় অনেকগুলো জায়গার অগ্রগতি হয়েছে। আজকে যখন আপনি সারা বাংলাদেশের মানুষের মধ্যে যদি আপনি বিচরণ করেন, সার্বিক চিত্রটি দেখবেন মানুষের যে এক সময় আজ থেকে 15-20 বছর আগে মানুষের যে
অভাব ছিল জি, সেই বুঝতে অভাবের পেরেছি। জায়গাটা কিন্তু এখন নাই। আপনাকে যে প্রশ্ন করেছি ঠিক একই প্রশ্ন আমি রতন ভাইকেও করতে চাই। সেটা হচ্ছে যে সরকারকে যেরকম বা সরকার সমর্থক হিসেবে হয়তো যাদেরকে বলা হবে যে না আপনি ডিনায়াল সিনড্রোমে আছেন, আবার দেখা যায় যে সরকারের সমালোচক যারা আছেন তারাও হয়তো যে কথাটা বলার চেষ্টা করেন যে মানুষের পারচেজিং ক্যাপাসিটি বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, ইকোনমিক গ্রোথ বেড়েছে, ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস বেড়েছে, সেদিক থেকে তখন দ্রব্যমূল্যের উপরও এর কিছুটা ছাপ পড়বে এবং মানুষ সেগুলোর সঙ্গে কোপ করতে পারছে এই বাস্তবতাকে তো আপনারা অস্বীকার করছেন, এরকম অভিযোগ আছে। 5-10 সেকেন্ডে আপনি যখন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চান, আপনার বিমানের ভাড়া আগের ভাড়ার চেয়ে কয়েক গুণ বেড়েছে। এটা তো বাংলাদেশ ব্যবস্থাপনার সাথে না, আন্তর্জাতিক ব্যবস্থাপনার সাথে। এবং আমার আমদানি পণ্য যে জাহাজের যে ভাড়া, সেই ভাড়া 4 গুণ 5 গুণ 7 গুণ বেড়েছে। যেহেতু একটা ওষুধ উৎপাদন এবং বিপণন প্রতিষ্ঠানের সাথে আমি 32 বছর যুক্ত, এটা খুব একেবারে পাই হিসাব করে দেখাতে পারি আমি। জি জনাব রতন, এখানে দুটা জিনিস আমরা খেয়াল করব। একটা হলো যে আমাদের উৎপাদন কত বেড়েছে, মাথাপিছু আয় কত বেড়েছে, সেই আয় আমার অংশীদারিত্ব কতটুকু বেড়েছে। আয় তো বাড়ছেই। আমরা $6 বিলিয়ন দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিলাম, এখন $441 বিলিয়ন আমাদের জিডিপি, তাই না? মাথাপিছু আয় ওইরকম বেড়েছে, কিন্তু মাথাপিছু আয় বেড়েছে, পকেট পিছু আয় বেড়েছে কি, আলোচনাটা সেই জায়গায়। এবং আয়টা কার পকেটে যাচ্ছে? এখন ধরুন টিসিবি 150টা ট্রাক ঢাকা শহরে তারা মুভ করছে, প্রতিটা ট্রাকে 250 জনকে পণ্য দিতে পারে, দিনে 37,000 মানুষকে পণ্য দিতে পারে। ঢাকা শহরের দরিদ্র মানুষের সংখ্যা, বস্তিবাসী মানুষের সংখ্যা তো 40 লাখ। সেটা একটা দিক। তাহলে প্রতুলতা বা অপ্রতুলতা কি, এটা আমরা দেখব। 2 নম্বর, টিসিবিতে 6টা পণ্য একসঙ্গে নিতে হয়, তার জন্য 940 টাকা লাগবে। আর 940 টাকার পণ্য কিনলে তার সব মিলে 320 থেকে 330 টাকা সাশ্রয় হয়। 320 থেকে 330 টাকা সাশ্রয় করার জন্য একজন শ্রমজীবী মানুষ কিন্তু ওখানে দাঁড়াতে পারছে না। তার পরিবারের হয় তার মাকে, না তার স্ত্রীকে, না হলে তার বৃদ্ধ বাবাকে লাইনে দাঁড় করিয়ে দেয়। এই জন্য টিসিবির ট্রাকগুলোতে দেখবেন বেশিরভাগ হচ্ছে প্রৌঢ় শ্রেণীর মানুষরাই দাঁড়িয়ে আছেন। আচ্ছা, তারপরে ধরুন টিসিবি এই পণ্যটা কিনে 681 কোটি টাকা টিসিবির পণ্য কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে। টিসিবি পণ্য কিনছে আবার আমদানিকারকদের কাছ থেকে। তো টিসিবি কেন এটা আমদানি করছে না? তাহলে আমদানিকারকদের কাছে কিনলে, যারা বেশি দামে জিনিস বিক্রি করছে তার কাছ থেকেই টিসিবি কিনে সেটা আবার সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করছে। তার মানে যে ভর্তুকিটা সে চলে গেল ব্যবসায়ীদের কাছে। তারপরে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা জনগণকে দেওয়ার নামে আসলে কিন্তু দেওয়া হচ্ছে আবার ব্যবসায়ীদের কাছে। এই জিনিসগুলো একটু খোলনলচেটা পাল্টে ফেলা দরকার। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যদি বলি, যে আমরা প্রায় সমসাময়িক সময় ছিলাম, তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং চার্জ ছিল 180 টাকা, আমি স্টাইপেন্ড পেতাম 225 টাকা। তো এখন বিশ্ববিদ্যালয়ে কেউ ভাবতে পারে এই জায়গাটায় তাহলে তার খরচ কত বেড়েছে, আয় কি ঠিক সেই পরিমাণ বেড়েছে? আরেকটা জিনিস দেখুন, আজ থেকে 30 বছর 40 বছর আগে মানুষের চাহিদা কী ছিল, এখন চাহিদাগুলো কী আছে? আপনি যে চাহিদা নিয়ে, যে বিষয় নিয়ে আপনি স্কুল জীবন কলেজ জীবন পার করেছেন, আপনার ছেলেটা মেয়েটা কি সেই চাহিদা নিয়ে আছে? তার চাহিদার সীমাটা বিস্তৃত হয়েছে না? ফলে আমরা যদি সবসময় বলি যে একসময় খালি পায়ে হেঁটে বেড়াতাম, এখন তো স্যান্ডেল পায়ে দিই, কিন্তু আরেক দিক থেকে যদি তখন খালি পায়ে চাকরি খুঁজতাম, এখন তো স্যান্ডেল পায়ে দিয়ে চাকরি খুঁজি। তো ফলে আমাদের দেখতে হবে কর্মসংস্থানটা বেড়েছে কিনা, কর্মসংস্থান অনুযায়ী তার মজুরিটা ন্যায্য হচ্ছে কিনা, এবং তার পারচেজিং পাওয়ারটা বাড়ছে কিনা। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেবেন, আমরা শুধু জিডিপি দেখলেই হবে না, আমাদের পিপিপিটাও দেখতে হবে, পারচেজিং পাওয়ার প্যারিটি। যে একই পরিমাণ পণ্য কিনতে একজন আমেরিকার শ্রমিক কি পরিমাণ ব্যয় করে, একজন মালয়েশিয়ার শ্রমিক কীভাবে ব্যয় করে, একজন, হ্যাঁ সেই হিসাবটা আমি করবো না। তখন আমি একটা সাম্য তৈরি করতে পারবো, যে আমি শুধু কথায় কথায় উদাহরণ, বিদেশের উদাহরণ, হঠাৎ করে আমাদের মন্ত্রীরা বললেন ইউরোপ আমেরিকা তো দাম বেড়েছে। বেশ, ইউরোপ আমেরিকার মানুষের যে মাথাপিছু আয় আমাদের চেয়ে অনেক বেশি, সেটা বলবেন না? জনাব সুভাষ সিংহ রায়, দুটো বিষয় আজকের খবরের থেকে নেওয়া। একটি হচ্ছে যে স্বাধীনতা যে পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যে জনাব আমির হামজাকে, সেটা বাতিল করা হয়েছে। এবং আমি এগুলো বিচার বিবেচনার ক্ষেত্রে যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা অনেক, আমার মনে হয় যে বেশ দেরিতে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, সেটার একটা প্রতিক্রিয়া উনি জানিয়েছেন। কিন্তু এরকম হয় কেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমির হামজা যাকে দেওয়া হয়েছে, এখানে তো উনি তো আর এখানে মানে এখানে সাবজেক্ট নয়, মানে ওনার নামটা এসছে সেই হিসাবে, ব্যক্তি হিসাবে তো তার এখানে কোনো আর রোল নাই। আমরা এখান থেকে দিয়েছি, উনি পেয়েছেন, আবার আমরাই বাতিল করেছি ইত্যাদি। কিভাবে দেখেন? না, আমি আজকের এই আলোচনায় অনেকগুলো কঠিন প্রশ্ন আপনি করছেন, সেগুলো উত্তর দেবার আমি চেষ্টা করছি। তার আগে একটু যোগ করি রতন ভাইয়ের প্রসঙ্গ নিয়ে, বাংলাদেশের মানুষের আয় বেড়েছে কি বেড়েছে না।
আমি একজনকে চিনি যিনি প্রতি মাসে 25 লক্ষ টাকা বেতন পান। সেটা একটা বাংলাদেশেরই প্রতিষ্ঠিত একটা গার্মেন্টসের একজন বাংলাদেশি নাগরিক, এবং সেই বেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। এবং এটাই হচ্ছে আজকের বাংলাদেশের মানুষের, আপনি যদি অন্য বিশ্লেষণ করতে পারবেন, 2 কোটি মানুষের আপনার 10,000 টাকার $10,000 উপরে মাথাপিছু আয় বেড়েছে। এখন বলতে পারেন একটু আগে মাথাপিছু আয় বেড়েছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের, এই প্রসঙ্গটা আনলেন রতন ভাই। আমি যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশে যদি প্রথম 1972 সালে $94 ছিল মাথাপিছু আয়, বঙ্গবন্ধু যখন হত্যাকাণ্ডের শিকার হন তখন $278। আবার 1980 সালে সালটা খেয়াল করে দেখবেন, সেই সময় আবার কমে আসে $228। জি, আমি বলি, আমি কারণটা বলছি যে আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কি বেড়েছে না, রতন ভাইয়ের কাছে, বিবেকের কাছে প্রশ্ন দিলাম। কেননা এই সরকারের অর্থমন্ত্রী তো বলে না যে মঙ্গা থাকলে ভালো, তাহলে বিদেশি সাহায্য পাওয়া যায়, এটা বলার সুযোগ নাই। যাই হোক, আমি এই যে আমির হামজার যে স্বাধীনতা পদক প্রাপ্তি, আমি যার পরনায় বিস্মিত। আমি সাহিত্য সংস্কৃতি অঙ্গনে থাকবার চেষ্টা করি এবং সেখানে অনেক খোঁজ খবর আমার কাছে আছে। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যেটা, সেটা যে সে তো আর নিজে কোনো যুক্ত না, এটাও সর্বাংশে সঠিক নয়, এই কারণে যে তার সন্তানের সাথে যুক্ত না। ঠিক আছে, না এখন থাকতেই পারে। আমি তো চাইবই যে আমার পুত্র কন্যা পিতা মাতা সম্মানিত হোক, কিংবা চেষ্টা তো থাকবে মানুষের। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, সবচাইতে ভুল যে জায়গাটি, যে আমাদের এই জাতীয় পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা, সেই নীতিমালাটি যুগোপযোগী করতে হবে। এবং এটা ভারতেও নাই, ভারতেও একই পদ্ধতিতে হয়। আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। এখানে যারা আজ থেকে 15-20 বছর আগে জাতীয় পদক পেয়েছেন, তাদের প্রতিনিধি থাকা উচিত। এবং যারা সাহিত্য অঙ্গনে, এই বিশেষ করে সাহিত্যের কথা বলছি, এখানে যারা সম্মানিত যারা ব্যক্তি আছেন, যারা এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তাদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, মন্ত্রিপরিষদের সদস্যরা থাকতে হবে। এই সব মিলে কিন্তু একটা আপনার এভাবে কিন্তু নিয়ম নীতিমালা তৈরি করা উচিত। আমার ধারণা এবার যে ধাক্কাটা আমরা খেয়েছি, আমার ধারণা সেদিকে কিন্তু আস্তে আস্তে। কিন্তু এর আগেও হ্যাঁ, রইসুদ্দিনের কথা বলবেন। হ্যাঁ, রইসুদ্দিনের কথা না, এর আগেও তো ওই যে পদক তৈরিতে মানে সেটা তো আছেই। আমি কিন্তু এখনো কিন্তু আমি জোর দাবি জানাচ্ছি যে 1980 সালে যেই অপকর্মটি করা হয়েছে, সেটা হচ্ছে একজন স্বাধীনতা বিরোধীকে, শর্ষিনার পীরকে এই স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। সেই পদকটি আমি চাইব, সরকারের কাছে জোর আবেদন করব, সেটা যেন প্রত্যাহার করা হয়। পদক প্রত্যাহারের এই পদ্ধতি থাকা উচিত। জনাব রতন, এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে আমলা নির্ভর যে কোনো কিছুই শেষ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়। এখন যেভাবে আপনি রইসুদ্দিনের কথা বললেন, আমির হামজার কথাটা আসলো, যে প্রক্রিয়াটা নির্বাচনটা করা হয়, আমরা কি তাহলে যারা এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, যারা তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে শাস্তির আওতায় আনবো না? আমির হামজা যথেষ্ট অপমানিত হয়েছেন, পত্রপত্রিকা তাকে নিয়ে ট্রল হয়েছে, তার ছেলে তার বাবাকে সম্মানিত করতে চেয়েছে, সেটা ছেলের চাওয়া হতে পারে, কিন্তু যে সচিব সেটাকে আবার অনুমোদন দিলেন, তিনি কি বিবেচনায় দিলেন? কমিটি কি বিবেচনা নিলেন? কমিটির বিবেচনাগুলো উপস্থাপনা, তাহলে কমিটি কিভাবে উপস্থাপন, অনুমোদিত না হলে উপস্থাপন হবে কেমন করে? আমি যদি অ্যাকসেপ্ট না করি তাহলে তুমি উপস্থাপন করবো না। এটা এক ধরনের ওই নেপোটিজম পাঠানোর জন্য, আচ্ছা, উপস্থাপিত হওয়ার জন্য। সেটাই, সেটা তো আমি প্রথমে করেছি, রিকগনাইজ করেছি বলে তো আমি উপস্থাপন করেছি। তাহলে তারা কেন রিকগনাইজ করলেন তাকে? এটা হলো একটা দিক। 2 নম্বর, সাহিত্যের পুরস্কার পাওয়ার জন্য বিবেচনার মাপকাঠিগুলো কী আছে? তিনি কি সমাজসেবায় পেয়েছেন না সাহিত্যে পেয়েছেন? সাহিত্য হলে সাহিত্যকর্ম কী, সেটা আমাদের বাংলা সাহিত্যের গুণগত মান উন্নয়নে, বিকাশে কী ভূমিকা পালন করেছে, সেগুলো কোনো আলোচনা কি ছিল? এই জন্য আমরা বারবার বলি যে আমলা নির্ভর যে কোনো কিছুই একটা বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যায়। এবার সেটা আমরা ভবিষ্যতে খেয়াল করে দেখব, সেটা সার্চ কমিটি হোক আর নির্বাচন কমিটি হোক, মানে হোক, সিইসি হোক, সমস্ত ক্ষেত্রে এই যে অতিরিক্ত আমলা নির্ভরতা, জনসম্পৃক্ততা না থাকা, এবং সবচেয়ে বড় কথা,
আমি সন্তুষ্ট করবার জন্য মানসিকতা দেওয়া পরিচালিত হয়েছি, না আদিষ্ট হয়ে করছি, নাকি সত্যিকার অর্থে আকুতি থেকে করছি? একটা স্বাধীনতা পুরস্কার কিন্তু হেলাফেলা করার কথা না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক আছে এই সিদ্ধান্তের ক্ষেত্রে, যে এই সরকার যেটা সমালোচনার মধ্যে পড়ে সে জায়গায় কিন্তু ভুল সংশোধন করে। কিন্তু সেই ভুলটা যদি আবারও হয় এবং আবারও হয়, তাহলে বুঝতে হবে যে রইসুদ্দিনের পরে আমরা বুঝতাম যদি হ্যাঁ আর হলো না, এইবার এটা অনেক বেশি যাচাই করে দেখা হয়েছে। কিন্তু এবারও আমরা অন্তত 7-8 জনের নাম বলতে পারবো, পত্রপত্রিকায় এসছে, তারাও কিন্তু তাদের ক্ষেত্রে তাদের চাইতে আরও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিবর্গকে পাশ কাটিয়ে তারা এসছেন। যেমন প্রমোশনের ক্ষেত্রে তারা জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করেন, সেটা এমনকি কখনো কখনো বিচারালয়েও এই প্রশ্নটা আসে, ঠিক তেমনি এখানেও হচ্ছে। তাতে করে হচ্ছে কি যে কোথাও আর জবাবদিহির জায়গাটা থাকছে না। আর আমরা এই জায়গাটাও দেখেন, আপনি আমাদের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি জাতীয় পদক পাননি, তার শেষ বয়সে তার যখন অসুস্থ তখন তাকে পদ্মশ্রী দেওয়ার কথা বলা হয়েছিল, অথচ তার সমমানের শিল্পীরা কিন্তু ভারতরত্ন অনেক আগেই পেয়ে গেছে। অতএব এই জটিলতার জায়গা কিন্তু সব দেশেই আছে, সব ক্ষেত্রে আছে, যত কমিয়ে আনা যায়। জি, আরেকটা প্রসঙ্গ আলাপ করব, সেটা হচ্ছে যে এটা আপনি ভালো বলতে পারবেন। ডায়াবেটিসের একটা নতুন কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটা বেশ বড় এক ধরনের ব্রেক থ্রু এবং ব্রিটিশ জার্নালে ছাপা হয়েছে। কিভাবে দেখেন এই? না, এটা আমাদের বিজ্ঞানীরা অনেক কাজ করছে। আপনি জানেন ফসলের জাত উদ্ভাবনে, এটা রতন ভাই খুব ভালো করে বলে, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি প্রকৃত অর্থে কৃষিবিদ। তা সেখানে বাংলাদেশের বিজ্ঞানীদের একটা বড় ভূমিকা আছে, কৃষিবিদদের ভূমিকা আছে, বিজ্ঞানীদের ভূমিকা আছে। এবং আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এখানে কৃষি বিজ্ঞানীদের একটা বড় অবদান আছে। তা আমরা মনে করি আমাদের এই গবেষণার জায়গাটা খুবই ভালোর দিকে এগোচ্ছে এবং আরও বেশি সমৃদ্ধ হবে যদি এতে প্রণোদনা দেওয়া হয়। গবেষণার ক্ষেত্রে আমাদের এক ধরনের হতাশা আছে, বরাদ্দের ক্ষেত্রে অথবা ইচ্ছার ক্ষেত্রে। আমরা টাকা থাকলেও গবেষণামুখী মানসিকতা দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থান, সেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে আগের মতো আর সেরকম সম্মানিত হচ্ছে না, বা শীর্ষ পর্যায়ে তাদের আর কোনো জায়গা নেই। এখানে সেই বিবেচনায় এই আবিষ্কারটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা বোঝা গেল যে আমাদের পটেনশিয়ালিটি আছে। আমাদের বিজ্ঞানীরা তাদের সীমিত সম্পদ এবং সীমিত সামর্থ্যের মধ্যেও তারা অনেক বড় বড় কাজ করেছে। সেই পাটের জেনোম আবিষ্কার থেকে শুরু করে আমরা অনেক কিছু দেখেছি। এমনকি আমাদের যে করোনারও যে বিভিন্ন স্ট্রেইনগুলো, সেগুলো তো আমাদের এখানেই তারা বের করেছেন। ফলে সেই সক্ষমতা তাদের আছে, সহযোগিতার জায়গায় প্রশ্নটা আছে। সুভাষ দা এটা খুব ভালো করে জানেন, তিনি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যান। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ কিন্তু ক্রমাগত পার্সেন্টেজের আকারে কমছে, গবেষণার ক্ষেত্রটা বাড়ছে না। যা আছে তাও কি, হ্যাঁ, মানে একটা যদি বলি যে বাজেটও তো বাড়ছে, বাজেটের তুলনায় কি বাড়ছে, এটা এক। বিশ্ববিদ্যালয় তো আসলে জ্ঞান সৃষ্টির জায়গা, সেই জ্ঞান সৃষ্টির জায়গার চাইতে পাঠদানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গবেষণা করার মানসিকতাও তো কমছে। হ্যাঁ, এই মানসিকতাটা কমছে না আমি বলবো। আপনি খেয়াল করে দেখবেন গবেষণার মানসিকতা সম্পন্ন ছেলেমেয়েরা দেশের বাইরে চলে যাচ্ছে এবং বাইরের অনেক ভালো ভালো গবেষণা প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। তারা সেখানে হয় বিকশিত জীবনের সন্ধানে হোক অথবা দেশে কাজ করার পরিবেশ না পেয়ে হোক। এটাও আমাদের ধরে রাখা দরকার। আমাদের এই সম্পদকে আমরা কেন হাতছাড়া হয়ে যেতে দিব? ফলে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ যেমন বাড়া দরকার, সাথে সাথে দুটো জিনিস একটু বলতে চাই। পাটের জেনোম আবিষ্কার করলাম আমরা, আর রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ হয়ে গেল। ঠিক তেমনি আজকেও এই আমরা যে দেখলাম, এর আগে হেলিকপ্টার পাইলোরি নাম সম্পর্কে উনি খুব ভালো জানেন। সেটা 1984 সালে বিজ্ঞানীরা বের করেছিলেন, 2002 সালে গিয়ে সেটা অনুমোদিত হয়েছে, কিন্তু এখনও সেটার সেই অনুযায়ী কিন্তু ওষুধ খুব বেশি প্রেসক্রাইবড হচ্ছে না। ফলে এখন যে ডায়াবেটিসের আর একটা নতুন মানে কারণের কথা বললেন, এটা হলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক সম্ভাবনার সুযোগ তৈরি হবে। আমাদের দেশে প্রায় 1.5 কোটির উপরে ডায়াবেটিক পেশেন্ট আছে এবং আরও অনেক ডায়াবেটিক প্রণ অনেকে আছে। সেই ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করতে পারবে। কিন্তু গবেষণার সঙ্গে সঙ্গে প্রণোদনার কথা যেমন উনি বলেছেন, গবেষণার সঙ্গে সঙ্গে এর ওষুধ ব্যবস্থাপনা, ওষুধের মান নিয়ন্ত্রণ এবং দাম নিয়ন্ত্রণ, এগুলোকে যদি আবার নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমাদের এই গবেষণার ফলাফল অন্যদের হাতে চলে যাবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন ওষুধ কোম্পানিগুলো আইপির মাধ্যমে আইপি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেখান থেকে যথেষ্ট পরিমাণ হাতিয়ে নেবার সেদিকে তো তারা চেষ্টা করবেই। তারা তো তাদেরও একটা গবেষণা আছে না, এর প্রয়োজনীয় ওষুধ তারা তৈরি করবেন, তারা সেই গবেষণা করবেন। রাষ্ট্রের ভূমিকাটা কী হবে? বিজ্ঞানীদেরকে যেমন সহযোগিতা করতে হবে, বৈজ্ঞানিক আবিষ্কারটাকে জনগণের কাছে সহজলভ্য করার ব্যবস্থাটাও করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ, মানে এবং
আজ থেকে 15-20 বছর আগে যে বাংলাদেশ আমদানি নির্ভর ছিল, এখন হাইলি রেগুলেটেড মার্কেট যেটাকে বলা হয়, সেই রেগুলেটেড মার্কেটে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপিয়ান ভুক্ত দেশগুলোতে বাংলাদেশে ওষুধ রপ্তানি হচ্ছে এবং আরও অগ্রগতির জায়গা হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী WTOর যে ছিল একটা ব্যারিয়ার ছিল 2016 সালের ভিতরে 49টা দেশের মতো স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ একটা সুবিধা পেত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার সৃজনশীল দক্ষতা দিয়ে সেটা 2032 সাল পর্যন্ত নিয়ে গেছে। আমরা এর মধ্যে কিন্তু মধ্যমায়ের দেশের দিকে চলে যাচ্ছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু ওই আগের যে সুবিধাটা সেটা আমরা ভোগ করব, আমরা যে কোনো ওষুধ বাংলাদেশে বানাতে পারবো। একটা কথা বলি, গত বছর গবেষণা খাতে 100 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দ যথাযথভাবে এটাকে কাজে লাগানো এবং বিজ্ঞান মনস্ক করে তোলা আমাদের ছাত্রছাত্রীদের এবং গবেষণা দিকে নিয়ে যাওয়ার যে তাগিদ, সেই তাগিদ কিন্তু সমাজের ভিতর থেকে আসতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সেই জায়গাটা তৈরি করবে। আমরা এটুকু মনে রাখবো যে আমরা যদি বিজ্ঞান মনস্ক না হই, আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারবো না। ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করব। আমরা এই আশাই করতে চাই যে জনজীবনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, ভোগান্তি বাড়ায়, দুর্ভোগ বাড়ায়, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ে তাদের কথা, তাদের বিপর্যয়ের কথা, তাদের অর্থনৈতিক দৈন্যতার কথা, এগুলো মাথায় রাখতে হবে। নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, সেই সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতাও বাড়ছে, কিন্তু গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো যেভাবে যে প্রস্তাব করা হচ্ছে সেগুলো জনজীবনে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, সেই ধরনের আলোচনাই বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা পাচ্ছি। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন এগুলো বিবেচনায় নেবেন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর অন্যান্য বিষয় নিয়েও আজকে আলাপ করলাম। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।